ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন চ্যালেঞ্জ কয়েক প্রকারের। অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জগুলো হলো, এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি জুলাইয়ের শহীদদের এবং তাদের চিকিৎসা হয়নি। রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। ব্যবসা বাণিজ্যে ফেরেনি স্বস্তি দেবার মতো খবর। যখন তখন সড়ক আটকে মব তৈরি করা। বহির্বিশ্বের সাথে, বিশেষত ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে দৃশ্যমান হয়নি সম্পর্ক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রত্যেকটি বিষয়েই সরকারকে যত্নবান হতে হবে। যে প্রবল প্রত্যাশা ছিল এই সরকারের প্রতি, তা পূরণের দায়ও তাদেরই। যে মব নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে, কখনো কখনো মবই কিন্তু হয়ে যাচ্ছে উল্টো সরকারের পক্ষের একটা বড় লাঠেল বাহিনীর মতো। তো সেই জায়গাটা আমি মনে করি যে সরকার এখনো তার মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সবচেয়ে বেশি দ্রুত যদি নির্বাচন দেওয়া হয় এবং গণতান্ত্রিক পন্থায় জনপ্রতিনিধি নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, তাহলে আমার কাছে মনে হয় দুই দিক থেকে লাভ হবে। সরকারও একটা মর্যাদার জায়গা থেকে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ পাবে। দ্রব্যমূল্য এখনো হাতের নাগালে নয়, ব্যবসা বাণিজ্যেও নেই তেমন সুখবর। যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে এনে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা, সেটা একটা। তারপরে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখা এবং আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করা। পদক্ষেপগুলি ঠিক আছে, কিন্তু এটার কার্যকারিতা এবং ফলাফল সেটা এখনো দেখা যাচ্ছে না। আরও প্রোঅ্যাক্টিভ হওয়ার সুযোগ ছিল এবং এখনো রয়েছে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আরো ভাবতে হবে সরকারকে। খোলেনি বিভিন্ন দেশের ভিসা জট। প্রতিবেশী ভারত ও নতুন ক্ষমতায় আসা ট্রাম্পের আমেরিকার সাথে সম্পর্ক অনেকটাই স্থবির এখনো। এই তিনটা দেশের সাথে আমাদের বড় অর্থনৈতিক একটা সম্পর্ক আছে। তারা, আমি মনে করি, যতদিন বাংলাদেশ স্টেবিলিটি না আসবে ততদিন তারা গো স্লো যাবে। হয়তো যেগুলো ডে টু ডে যেসব কাজ সেগুলো চালিয়ে যাবে, কিন্তু বড় আকারে ইনভেস্টমেন্ট তারা করবে না যতক্ষণ তারা দেখবে যে এখানে একটা স্টেবিলিটি এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিলেও সে অনুযায়ী কাজ কবে হবে তা নিয়ে রয়েছে সংশয়। তবে শিগগিরই কাজ শুরু হবে বলে মনে করেন তারা। যত দ্রুত এই সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে ঐক্যমতে পৌঁছা যাবে সরকারের পক্ষ থেকে এবং একই সাথে রাজনৈতিক দলের পক্ষ থেকে, তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা আশা করি যে সবাই আমরা আন্তরিকতা প্রদর্শন করে যে এইসব বিষয়ে সমঝোতায় পৌঁছার চেষ্টা করব, যাতে দ্রুততার সাথে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। নির্বাচনের রোডম্যাপই এখন সংকট উত্তরণের বড় উপায় বলে মনে করেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। নামে বেনামে ঋণ ও সীমাহীন অনিয়মে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক, যাদের বাঁচাতে অতীতে বিনা প্রশ্নে টাকা ছাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে প্রথমে এমন সহায়তা বন্ধের কথা বললেও পরে দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে 22,500 কোটি টাকা ছাপিয়ে দেয়। গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছিলেন, মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য একই পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয়ার সেই উদ্যোগ খুব বেশি কাজে আসছে না। এখন পর্যন্ত 12টি নিলামে বাজার থেকে মাত্র 3,758 কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে কিছু অর্থ আবার মেয়াদ পূর্তির আগেই ফেরত দিতে হয়েছে। সব মিলিয়ে বাজার থেকে তুলে নেওয়া গেছে মাত্র 2,805 কোটি টাকা। আমানতকারীদের স্বার্থ রক্ষায় টাকা ছাপিয়ে দেওয়া হলেও তুলে নেয়ার কৌশলটি যথাযথ হয়নি, অভিমত বিশ্লেষকদের। বন্ড ইস্যু করে টাকা তোলা, ওই পথে যাওয়ার প্রয়োজনটা আমার কাছে আগেও পরিষ্কার হয়নি এবং এটা যে ফলাফল দেবে না সেটা অনেকেই বলেছিল এবং তাই ঘটেছে। লেন্ডিং ফ্যাসিলিটি রেটটা না বাড়িয়ে এখানে 3%-এর যে ব্যবধান সেটাকে কমিয়ে আনা যায়। গত মাসে মূল্যস্ফীতি খানিকটা কমলেও বিশ্লেষকদের মতে বাড়তি তারল্য সরবরাহ করা না হলে তা আরও কমতো। আমরা যতই বলি না যে দুর্বল ব্যাংকগুলোকে, আমরাও সুপারিশ করেছি এগুলিকে আসলে চলতে দেওয়া ঠিক হবে না, কিন্তু আমানতকারীদেরকেও প্রোটেকশন দিতে হবে। সেই জন্যই আসলে কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা পালন করেছে। আমাদের মূল্যস্ফীতি অলরেডি বেড়েই আছে, তবে এর মধ্যে এই ধরনের পদক্ষেপ আসলে মূল্যস্ফীতির
লাগাম টেনে ধরার জন্য সহায়ক নয়। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে বাজারের অবস্থা বুঝেই টাকা তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। এটা ধীরগতি হয়, এটা একদম আমরা একদিনে বা বাজারে একদম প্রতি সপ্তাহে সপ্তাহে এটা প্রভাব আসবে, ফলাফল আসবে এরকম না। ইতিবাচক ফলাফল আসার জন্য একটু সময় লাগবে। এই ফলাফলটা সব জায়গায় একটু স্লোই হয়, স্লোভাবেই আসবে ফলাফলটা। এখন 90 দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে 11% নিচে সুদ পাওয়া যায়, যেখানে কিছু কিছু ব্যাংকে আমানতের সুদ প্রায় 12%। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। রোডম্যাপ অনুযায়ী 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা থাকলেও তা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনের মুখে কয়েক দফা বৈঠকের পর মে মাসের 3য় সপ্তাহে নির্বাচনের ঘোষণা দেন উপাচার্য। জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের 21 দিন আগে এপ্রিলের শেষ সপ্তাহে হবে তফসিল ঘোষণা। শিক্ষার্থীরা বলছেন দলীয় চাপ উপেক্ষা করে নির্বাচন আয়োজন করতে প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানাই। যে কোনো সাংগঠনিক চাপ মোকাবেলা করে শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসু যে কোনো মূল্যে বাস্তবায়ন করবেন। ছাত্র শিবিরের অংশগ্রহণ ও গঠনতন্ত্র সংস্কার নিয়ে সংগঠনগুলোর মধ্যে আগে মতভিন্নতা থাকলেও সহাবস্থান নিশ্চিতের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চান তারা। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখানকার যে নিরাপত্তা, এখানকার যে গণতান্ত্রিক পরিস্থিতি এবং ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান সেটা নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে হবে। এত বছর পর যখন আমরা জাকসু করতে যাচ্ছি তখন আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ে জাকসু করতে যাচ্ছি সেখানে গণতান্ত্রিক পরিবেশ ন্যূনতম পর্যায়ে হলেও আছে কিনা। নির্বাচনের আগে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের দাবি ছাত্রদলের। আমরা মনে করি এই সময়ের মধ্যে সবার ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে জাকসুর জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র শিবিরের। এই সকল ছাত্র সংগঠনের মধ্যকার সহাবস্থান নিশ্চিত এবং জাকসুর পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন নির্ধারিত সময়ের মধ্যেই করবেন এবং পরবর্তীতে কোনো ধরনের তালবাহানা আর হবে না, সেই প্রত্যাশা আমরা রাখি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রশাসন দায়িত্ব নিয়েছে, আমরা চাই তারা শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি পূরণের যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করবে। সংস্কারের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের অঙ্গীকার প্রশাসনের। ক্রেডিবল ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটি ইলেকশনের তফসিল ঘোষণার আগেই আমরা সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মোট 8 বার হয়েছে জাকসু নির্বাচন। ডিবিসি নিউজ ডেস্ক। পৌরসভা থেকে বরিশাল সিটি কর্পোরেশন হওয়ার 22 বছর পেরিয়েছে। এতদিনে বিভাগীয় এই শহরের আয়তনের পাশাপাশি বেড়েছে লোকসংখ্যা, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন হয়নি। গোটা নগরের বর্জ্য ফেলা হচ্ছে 3 নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকায়। ময়লার গন্ধে এই জায়গায় টেহা যায় না, আর যদি আগুন জ্বালাই দেয় তা ঘরের মধ্যে থাকা যায় না। এই গন্ধে 1 নম্বরে গন্ধে মরে যাইতেছি, 2 নম্বরে ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারি না, কোনো লোকজন এই এলাকায় আইতে চায় না। ওই ভাগাড়ের চারপাশেই 4,500 পরিবারের বসবাস। আছে 9টি শিক্ষা প্রতিষ্ঠান ও 12টি মসজিদ। পাশের কাউনিয়া হাউজিং প্রকল্পে থাকে 500 পরিবার। বাসিন্দাদের দুর্ভোগ এতটাই চরমে পৌঁছেছে যে অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছেন অন্য জায়গায়। জমি কেনাবেচাও বন্ধ। দুর্গন্ধের কারণে বেড়াতে আসেন না অনেকের স্বজন। কোনো অনুষ্ঠান করে আমরা বিয়ে দিতে পারিনি, কোনো কারণে কোনো মেহমান দাওয়াত দিলে ওনারা আসতে চায় না এখানে, গন্ধে তারপর এখানে আসলে অসুস্থ হয়ে যায়। আবার আগে রাস্তা ছিল, বর্তমানে ময়লা দিয়ে ভাঙ্গিয়া বন্ধ করে ফেলাই যায় না, আবার অল করে বন্ধ করে দিয়েছে। ময়লাটা যদি একটু কোথাও দূরে নিত তাহলে আমরা জনগণ যারা আছি আশেপাশে ভালোভাবে বাস করতে পারতাম। কর্তৃপক্ষের আশ্বাস, নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা নতুন আরেকটা জায়গা দেখছি আর কি, খোঁজাখুঁজি করতেছি, এখনো ফাইনাল হয়নি যদিও। আমরা জায়গা দেখতেছি যে আমরা সরাসরি যদি কিনে নতুন আরেকটা যদি গার্বেজ করতে পারি তাহলে একটু সুবিধা হয়, হয়তো চাপটা একটু কমে আসবে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ময়লার এই ভাগাড় সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের বালিখোলা মাছ বাজারে ক্রেতা বিক্রেতার হাকডাক, যেদিকে চোখ যায় কেবল মাছ আর মাছ। প্রাকৃতিক মাছের এক বিশাল রাজ্য যেন। কিশোরগঞ্জ ছাড়াও নেত্রকোনা ও সুনামগঞ্জের কিছু হাওরের মাছও পাওয়া যায় বালিখোলায়। মাছ কিনতে এখানে ভিড় জমান দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত জমজমাট থাকে বাজার, চলে খুচরা বেচাকেনাও।
মাছ সরাসরি নদী থেকে আসতেছে মাছ এবং জীবিত মাছ সবই নদী বা হাওরের মাছ এবং এগুলো বেশ টেস্টি, আগেও নিয়েছি। সাধারণত চাষের মাছ আনা হয় না এ বাজারে। দেখা মিলে হাওর আর নদীর শোল, বোয়াল, শিং, কই, পাবদা সহ নানা প্রজাতির মাছ। দীর্ঘ 150 বছরের বাজার, ওটা প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা প্রতিদিন বিক্রি করা হয়। সকাল টাইমে আসলে তারা একবারে তাজা টাটকা মাছ নিয়ে যেতে পারে এবং এখানে মনে করেন ফিশারি মাছ নাই। হাওরে মাছের উৎপাদন বাড়ানো ছাড়াও বালিখোলা বাজারের অবকাঠামো উন্নয়নে মৎস্য বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক তারা আছেন, তারা কাজ করেন। আমাদের সাথে জিয়ারতের জন্য যে সুবিধাটা দরকার তারা ওই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। কিশোরগঞ্জ জেলায় মাছের বার্ষিক চাহিদা 67,000 মেট্রিক টন হলেও উৎপাদন 84,000 মেট্রিক টন, যার প্রায় 55,000 মেট্রিক টনই হাওর এবং নদীর মাছ। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর, কর্মাকান্দা উপজেলা ও ময়মনসিংহ, শেরপুর, সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় হাজং জনগোষ্ঠীর বাস। এই জনগোষ্ঠীর রয়েছে বিপ্লবগাথা, সংগ্রামী ইতিহাস ও নিজস্ব ভাষা সংস্কৃতি। বাংলাদেশের 101টি গ্রামে প্রায় 20,000 হাজং ভাষাভাষী লোক রয়েছে, কিন্তু সংরক্ষণ ও পাঠ্যপুস্তকে তাদের ভাষা লিপিবদ্ধ না হওয়ায় হাজং ভাষা দিন দিন বিলীন হতে চলেছে। নানা সীমাবদ্ধতায় 7 বছর আগে ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে হাজং ভাষার শিক্ষা চর্চা করছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার খুজিগড়া গ্রামের অন্তর হাজং। এতে কিছুটা হলেও তাদের মাতৃভাষা শেখাতে পারছেন হাজং শিশু কিশোরদের। এই যে ছেলে মেয়েরা আছে লেখাপড়া করে ঠিকই, এরা কিন্তু বাংলা ভাষায় বলে, হাজং ভাষা কোনো বুঝে না। কথা বই লাগেছে তার জন্য এখানে ওরা আইসে শিখবার জন্য। আমাদের মাতৃভাষার কোনো বই নাই, এই জন্যই আমাদের মাতৃভাষা আর কি শেখা হয় না। বিলুপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করে পাঠ্যপুস্তকে ভাষাটি লিপিবদ্ধ ও সরকারিভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি হাজং জনগোষ্ঠীর। হাজং ভাষা বই বের করে দেওয়া হয় আর কি, এটাই দাবি সরকারের কাছে। সরকারের কাছে দাবি জানায় যেন অতি দ্রুত আমাদের যে হাজং ভাষা সেটি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হয় এবং আমাদেরই জাতিগোষ্ঠীর মানুষেরা যেন সেখানে শিক্ষক নিয়োগ করা হয় এবং সেখানে পড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হাজং ভাষা রক্ষায় অন্তরকে সহায়তা ও এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। হাজং সম্প্রদায়ের ভাষাটি যেন মানুষের মধ্যে আরো ছড়িয়ে পড়ে এবং দিনকে দিন আরো প্রসারিত হতে পারে, এই জন্য অন্তর হাজংয়ের মতো মানুষরা কাজ করছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি। ভাষার মাসে প্রত্যেক জাতিগোষ্ঠীর ভাষা রক্ষায় সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা হাজং জনগোষ্ঠী সহ সমাজকর্মীদের। ডিবিসি নিউজ ডেস্ক। যে জমিতে একসময় চাষ হতো ধান, ভুট্টা, শাকসবজি, সেই জমি দখল করেছে তামাক। এই দৃশ্য লালমনিরহাট সদর উপজেলার। পরিবেশ, স্বাস্থ্য ও মাটির গুণাগুণের মারাত্মক ক্ষতির বিষয়টি জানার পরও কোনোভাবেই তামাক চাষে আগ্রহ কমছে না কৃষকের। জেলার অন্য 4টি উপজেলায়ও একই চিত্র। তামাকের রায় বেশি, আর কোম্পানিরা মনে করো সহযোগিতা করে, লোন দেয়, সার দেয়, টাকা দেয়। লাভজনক আমাদের আয় আসে, এই আয়টা দিয়ে আমার সুন্দরভাবে 6 মাস কেটে যায়। এই কারণে যত ঝুঁকিপূর্ণ হোক আমরা আয়ের কারণে এই তামাকটা করে। স্থানীয়রা বলছেন, বেশি মুনাফা আর চটকদার প্রলোভনে ফাঁদে কৃষক। তদারকি করতেছে না এই সরকার। তামাকের চাষ ব্যাপক আকারে চলতেছে। কিছুদিন গেলে আপনারা ধান, পাট, গম, ভুট্টা এগুলো কিছুতেই পাবেন না আর কি। কৃষি বিভাগ সচেতনতামূলক কার্যক্রমের কথা বললেও উত্তরের জেলাটিতে প্রতি বছরই বাড়ছে তামাক চাষ। তামাক চাষে আমরা নিরুৎসাহিত করতেছি চাষিদেরকে বিভিন্নভাবে, কিন্তু চাষি তার হলো তাৎক্ষণিক লাভ খুঁজছে, যদিও তামাকে খুব বেশি লাভ নেই, যদি কারণ হলো কি তামাক একটা শ্রম ঘন একটা ফসল। চলতি মৌসুমে লালমনিরহাটে 15,057 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ডিবিসি নিউজ ডেস্ক।